আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আম, আমরা জাবেদা অধ্যায়ের বিভিন্ন ধরনের জাবেদা নিয়ে আলোচনা করতেছিলাম। গতকাল আমরা আলোচনা করেছি মূলধন সংক্রান্ত জাবেদা নিয়ে এবং উত্তোলন সংক্রান্ত জাবেদা নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিক্রয় সংক্রান্ত যে লেনদেন, সেই লেনদেনের কিভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব সে বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো বিক্রয় যদি প্রতিষ্ঠানে কোনো কিছু বিক্রয় করা হয়, বিক্রয় হিসাব কিন্তু আয় হিসাবের অন্তর্ভুক্ত। বিক্রয় হিসাব কোন হিসাবের? আয় হিসাবের অন্তর্ভুক্ত। কারণ বিক্রয় করলে টাকা কি হয়? ইনকাম হয় বা আয় হয়। তাহলে আয় যদি বাড়ে, মানে বিক্রয় যদি বাড়ে বা বৃদ্ধি পায়, তাহলে বিক্রয় কি হবে? ক্রেডিট হবে। আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। তাহলে বিক্রয় সংক্রান্ত লেনদেনে আহ, আমরা একটা লেনদেন দেখি কিরকম হতে পারে সেটা। যেমন ধরো, যদি লেনদেনটা এমন থাকে যে নগদে পণ্য বিক্রয় করা হলো, নগদে পণ্য বিক্রয় করা হলো, নগদে পণ্য বিক্রয় করা হলো, এই ক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট কি নির্ণয় করব? তো নগদে যদি পণ্য বিক্রয় করি, তাহলে পণ্য বিক্রয় করার কারণে কি নগদ টাকা আমাদের আসবে, তার মানে নগদ সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায়, নগদ টাকা আসে, তাহলে সেটা ডেবিট হবে। অপরদিকে আমাদের বিক্রয় কমে গেল, হ্যাঁ তাই না? বিক্রয়কৃত জিনিস কমে গেল, তাহলে বিক্রয় করলে বিক্রয় নগদে পণ্য বিক্রয় করা হলো, তার মানে কি বিক্রয় বৃদ্ধি পেল। তো দেখো, বিক্রয় মানে তো আয় হিসাব, তা আয় হিসাব যদি বাড়ে তাহলে কি ক্রেডিট হয়। তাহলে আমরা এখানে লিখব নগদান, নগদে পণ্য বিক্রয় করার কারণে নগদ টাকা প্রতিষ্ঠানে আসলো, তাহলে আমরা বলবো নগদান হিসাব। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নগদে পণ্য বিক্রয় করা হলে এটার ডেবিট ক্রেডিট কি হবে? জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, এরপর আমরা আরেকটা লেনদেন দেখি। ধরো লেখা আছে নগদে পণ্য বিক্রয় করা হলো। এখন আমরা লিখব যে বাকিতে পণ্য বিক্রয় করা হলো। নগদের জায়গায় বাকি। বাকিতে পণ্য বিক্রয় করলে কার সৃষ্টি হয়? দেনাদারের সৃষ্টি হয়। কার সৃষ্টি হয়? দেনাদারের সৃষ্টি হয়। দেনাদার হিসাবের অপর আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। অর্থাৎ তুমি পণ্য বাকিতে বিক্রি করছো, যার কাছে বিক্রি করছো তার কাছ থেকে তুমি টাকা পাবে, তাই না? তাহলে আমরা যার কাছ থেকে টাকা পাই তারা হলো দেনাদার, আর আমাদের কাছ থেকে যারা টাকা পাবে তারা হলো পাওনাদার। পাওনাদার টাকা চাইতে আসে, তাই না? বিষয়টা কিন্তু আমাদের কাছে একটু কষ্টকর। তো বাকিতে পণ্য বিক্রয় করা হলে নগদের মতোই জাবেদাটা হবে, শুধু নগদের জায়গায় আমরা যেটা লিখবো সেটা হলো দেনাদার হিসাব। যেহেতু তুমি বাকিতে পণ্য বিক্রয় করছো দেনাদারের কাছে, আর বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়, এই জন্য লিখতে হবে দেনাদার, দেনাদার হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় অলওয়েজ ক্রেডিট, তাই তো? বিক্রয় সংক্রান্ত লেনদেন পড়তেছি। বিক্রয় কি? বিক্রয় হলো আয় হিসাব। তো তুমি কোনো কিছু বিক্রি করা মানে কি? বিক্রয়টা বৃদ্ধি পেয়েছে, তাই না? তো বিক্রয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়ে যায়, আয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়ে যায়, আর হ্রাস পেলে ডেবিট হয়ে যায়। তাহলে ডেবিট কি? হিসাবের ডেবিট দিক হলো বাম দিকটা, আর ক্রেডিট দিক হলো ডান দিকটা। এবং ডেবিট ক্রেডিটের আরো অর্থ আছে। ডেবিট মানে সুবিধার গ্রহীতা, যে সুবিধাটা গ্রহণ করে। দেখো, নগদে পণ্য বিক্রয় করার কারণে নগদ টাকা আসলো, তাহলে নগদ টাকা আসা মানে কি? সুবিধা বৃদ্ধি পাইছে, তাই না? গ্রহণ হয়েছে, তাই ডেবিট। আর সুবিধা দাতা, যে এটা প্রদান করলো। তো বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদা হলো দেনাদার বা প্রাপ্য হিসাব। দেনাদার হিসাবের আরেকটা নাম আছে, সেই নামটা তোমরা শুনে নাও, সেটা হলো প্রাপ্য হিসাব। দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কখন? বাকিতে যদি পণ্য বিক্রয় করা হয়। তারপরে তোমার
আরো অন্যভাবে পণ্য বিক্রয় হয়, যেমন যদি বলা হয় যে বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো, বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো, এই ক্ষেত্রে আমরা বিল মানে প্রাপ্য বিল আর কি, প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো, তাহলে আমরা লিখব প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু বিক্রয় করা হলো, বিক্রয় বৃদ্ধি পেল, তাই বিক্রয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আচ্ছা, আরেক ধরনের লেনদেন, বিক্রয় সংক্রান্ত আরেক ধরনের লেনদেন আমরা পরীক্ষায় আসতে দেখি, সেটা হলো ধরো এরকম যে করিমের নিকট 10% বাট্টায়, বাট্টা মানে কি, বাট্টা মানে ছাড়, তার মানে 10% ছাড়, তো 10% ছাড়ে 10,000 টাকার মাল বিক্রয় করা হলো, মাল বিক্রয় করা হলো। তাহলে দেখো 10,000 টাকার মাল বিক্রি করছে কার কাছে, করিমের কাছে, তাহলে করিমকে দেনাদার, তাই না, করিম হলো দেনাদার। বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। বিক্রয় করা হলো কার কাছে, বিক্রি করা হলো করিমের কাছে, সে হলো দেনাদার, কারণ তার কাছ থেকে আমরা টাকা পাবো। তো ওর কাছে 10,000 টাকার মাল বিক্রি করছে, কিন্তু ওকে ছাড় দিছে 10%, মানে ওকে বলছে যে তুমি 10,000 টাকার উপর 10% কমে জিনিসগুলো নিয়ে যাও, ওর কাছে বিক্রি করা হলো এরকম। তো যেহেতু করিমের কাছে বিক্রি করছে, এখানে কোনো নগদ কথার উল্লেখ নাই, তাহলে এটা বাকিতে ধরে নিতে হবে। বাকিতে হলে কি দেনাদারের সৃষ্টি হয়, তো দেনাদারের নামটা কি, দেনাদারের নামটা হলো করিম, তাহলে আমরা লিখবো দেনাদার, ব্র্যাকেটে লিখে রাখবো করিম, দেনাদার করিম, বা দেনাদার হিসাব, পুরো দেনাদার হিসাবটাই লিখলাম। এই যে দেখো দেনাদার হিসাব, কিন্তু মাঝখানে ওনার নামটা যেহেতু আছে, তো নামটা আমরা লিখে ফেলবো দেনাদার, বা দেনাদার হিসাব ডেবিট। আর ক্রেডিট কি, ক্রেডিট হবে বিক্রয়, কারণ বিক্রয় করা হলো, বিক্রয় বৃদ্ধি পেল, তাই আমরা লিখব বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, চেকের মাধ্যমেও কিন্তু মাল বিক্রয় করা হয়ে থাকে। তো যদি শুধু লেখা থাকে এরকম যে চেকের মাধ্যমে মাল বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো, তাহলে যেহেতু চেকের মাধ্যমে অর্থাৎ মাল বিক্রি করছো, তাহলে বিক্রয় বৃদ্ধি পেয়েছে, বিক্রয় ক্রেডিট হবে। কথা হয়েছে তুমি কিন্তু নগদে মাল বিক্রি করা নাই, মানে তুমি এটা চেকের মাধ্যমে বলছো যে মাল বিক্রি করছো, যার কাছে বিক্রি করছো উনি তোমাকে টাকাটা কিসের মাধ্যমে পরিশোধ করে দেবে, চেকের মাধ্যমে। চেকের মাধ্যমে বলতে ব্যাংকের মাধ্যমে, তাহলে তোমাকে লিখতে হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপরে আমরা আরেক ধরনের বিক্রয় সংক্রান্ত আরেক ধরনের লেনদেন দেখতে পাই, সেটা হলো ধরো এরকম যদি থাকে যে করিমের নিকট 5,000 টাকার মাল বিক্রয় করে, 5,000 টাকার মাল বিক্রয় করে, তুমি তার কাছে মাল বিক্রি করছো 5,000 টাকা, তো তুমি 5,000 টাকার মাল বিক্রি করে নগদে 2,000 টাকা পাওয়া গেল, নগদে 2,000 টাকা পাওয়া গেল। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি জাবেদা লিখব, তো তুমি তার কাছে মাল বিক্রি করছো, তার মানে বিক্রয় ক্রেডিট, কিন্তু এখানে কিন্তু দুইটা হিসাব। একটা হিসাব হলো তুমি নগদে পাইছো 2,000 টাকা, তার মানে নগদান ডেবিট হবে। আর তুমি পাও নাই কত হাজার, তুমি কিন্তু মাল টোটাল বিক্রি করছো 5,000 টাকার মাল বিক্রি করছো,
তুমি এই মাল বিক্রি করে নগদ 2000 টাকা পাইছো, আর 3000 টাকা কিন্তু তুমি পাও নাই। যেহেতু তুমি 3000 টাকা পাও নাই, তার মানে কি সেটা বাকি। আর বাকিতে মাল বিক্রয় করা হলে সেটা কি হয়, দেনাদার হিসাব হয়। তাহলে এইখানে আমরা জাবেদাটা লিখবো এরকম ভাবে, লিখবো নগদান হিসাব। যেহেতু নগদে 2000 টাকা পাইছি, এই জন্য লিখতে হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 2000 টাকা, নগদান হিসাব ডেবিট 2000 টাকা। ডেবিট আরেকটা হবে, যেহেতু মাল বিক্রি করছো নগদে 2000 টাকা পাইছো, আর 3000 টাকা তুমি পাবে কিভাবে, দেনাদারের কাছ থেকে। দেনাদারকে এই যে করিম, তাহলে আমরা লিখবো দেনাদার, ব্র্যাকেটে লিখবো করিম হিসাব ডেবিট 3000। আর ক্রেডিট কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, ক্রেডিট লিখবো বিক্রয় হিসাব। কি লিখবো, বিক্রয় হিসাব। কারণ করিমের নিকট 5000 টাকার মাল বিক্রি করছো, তাহলে মাল যেহেতু বিক্রি করছো, তাহলে বিক্রয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। কত হাজার টাকা, টোটাল 5000 টাকা। টোটাল কত হাজার টাকা, 5000 টাকা। তাহলে মাল টোটাল বিক্রি করছো 5000 টাকা, এর ভিতরে নগদ পাইছো 2000 টাকা, তাই ডেবিট। আর বাকি 3000 টাকা তুমি পাও নাই, এটা তুমি পাবে দেনাদার করিমের কাছ থেকে, তাই দেনাদার হিসাব ডেবিট। দেনাদার কিন্তু সম্পদ, কারণ এখন টাকা না পেলেও তুমি কিন্তু দেনাদারের কাছ থেকে টাকা পাবে। যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে তারা সম্পদ হিসাবেই গণ্য হবে, আর যাদেরকে আমরা টাকা দেব মানে পরিশোধ করব, তারা হলো দায় হিসাব। দায় হিসাব, দায় পরিশোধ করতে হয়, তাই তো। দায় কিন্তু কি করতে হয়, পরিশোধ করতে হয়। তারপরে ধরো একটু অন্যরকম, তোমরা আবার এটা বিক্রয় হিসাবে অনেক সময় ভুল করে ফেলো। সেটা হলো, ধরো যদি এরকম লেখা থাকে যে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো, পুরাতন আসবাবপত্র কি করা হলো, বিক্রয় করা হলো। তো পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো কত হাজার টাকা, ধরো তুমি লিখছো যে 5000 টাকা। পুরাতন কিছু আসবাবপত্র ছিল, সে আসবাবপত্র বিক্রি করছো তুমি 5000 টাকা। এখন আমরা এটার জাবেদা কি লিখবো, তুমি কিন্তু কি বিক্রি করছো, আসবাবপত্র বিক্রি করছো। তা আসবাবপত্র এই 5000 টাকার আসবাবপত্র বিক্রয় করে তুমি 5000 টাকা কি পাইছো, নগদ পাইছো। তাই তোমাকে লিখতে হবে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট 5000 টাকা। আর ক্রেডিট হিসাব কি লিখবে, যেহেতু তোমার কাছে আসবাবপত্র এগুলো সম্পদ হিসাবে এতদিন ছিল, কিন্তু এখন তুমি এই আসবাবপত্রগুলো বিক্রয় করে দিচ্ছ। খেয়াল করো তুমি কি বিক্রি করছো, তুমি কিন্তু সম্পদ বিক্রি করছো, তুমি কিন্তু কোনো পণ্য বিক্রয় করো নাই। যদি পণ্য বিক্রি করতা তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় হিসাব ক্রেডিট হইতো, কিন্তু তুমি পণ্য বিক্রয় করো নাই, তুমি তোমার আসবাবপত্রগুলো বিক্রি করে দিছো, তার মানে তোমার সম্পদ হিসাব কমে গেল। তাহলে এখানে আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। আসবাবপত্র হিসাব, সম্পদ কমে গেলে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তাই না, ক্রেডিট 5000 টাকা। শিক্ষার্থীরা, যদিও বিক্রয় কথাটা উল্লেখ আছে, কিন্তু কি বিক্রয় সেটা দেখতে হবে। এটা কি পণ্য বিক্রয় নাকি কোনো সম্পত্তি বিক্রয়। যদি পণ্য বিক্রয় হয় তাহলে কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট হবে, আর যদি কোনো সম্পদ বিক্রয় হয় তাহলে ওই সম্পদ হিসাবটা ক্রেডিট হবে। মানে সম্পদটা কমে গেল, বিক্রি করে দেওয়ার কারণে এই সম্পদটা কমে গেল, আর কমলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। মানে যেটা ক্রেডিট সেটা কিন্তু ওই দাতা, দাতা ক্রেডিট, গ্রহীতা হলো ডেবিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেক ধরনের লেনদেন আমরা অনেক সময় দেখতে পাই এরকম বিষয়টা। ধরো লেখা আছে এরকম যে পণ্য বিক্রয়ের জন্য ফরমায়েশ পাওয়া গেল, পণ্য বিক্রয়ের জন্য ফরমায়েশ পাওয়া গেল। এই যে পণ্য বিক্রয়ের জন্য যে ফরমায়েশ পাওয়া গেল, ধরো এখানে টাকার পরিমাণও উল্লেখ আছে, যেমন পণ্য বিক্রয়ের জন্য ফরমায়েশ পাওয়া গেল 10,000 টাকার, 10,000 টাকা। অর্থাৎ কেউ একজন
তোমাকে বলছে যে আপনার কাছ থেকে আমি 10,000 টাকার পণ্য কি করব, ক্রয় করব, ঠিক আছে? তো তুমি তার কাছ থেকে পণ্য বিক্রয়ের জন্য ফরমায়েশ পাইছো, মানে আদেশ পাইছো। ফরমায়েশ দেওয়া মানে আদেশ দেওয়া আর কি। কিন্তু এটা কিন্তু কোনো লেনদেন হবে না, যেহেতু এটা সংগঠিত হয় নাই, এটা জাস্ট একটা ঘটনা। তাহলে আমরা কিন্তু এটা লেনদেন হিসেবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো না। ফরমায়েশ পাওয়া বা আদেশ দেওয়া এটা লেনদেন হিসেবে গণ্য হবে না। তার মানে আমরা এটা লিখবো যে এটা লেনদেন নয়। এটা কি না? এটা লেনদেন না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হিসাব বিজ্ঞানটা আর একটু ভালো করে পারার জন্য তোমরা কিন্তু তোমাদের মেইন বইটা অবশ্যই পড়বে। মেইন বইয়ের যে টার্মগুলো কঠিন মনে হবে তোমাদের কাছে, সেই বিষয়টা নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করবে। এবং ডেবিট ক্রেডিট নির্ণয় তোমাকে কিন্তু শিখতেই হবে। ডেবিট ক্রেডিট নির্ণয় যে জানে সে হিসাব বিজ্ঞানের 16 আনা কাজই তার কাছে সমাপ্ত হয়ে যায়। আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হলো বিক্রয় সংক্রান্ত লেনদেনের কিভাবে বিক্রয় সংক্রান্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। তো যেহেতু বিক্রয় সংক্রান্ত লেনদেন শিখতেছি, এর সাথে আজকে আরেকটু অ্যাড করি, সেটা হলো বিক্রয় ফেরত সংক্রান্ত কিছু লেনদেন আমরা শিখে নেই। বিক্রয় ফেরত অর্থাৎ তুমি যে জিনিসগুলো বিক্রি করছো সেই জিনিসগুলো যদি আবার তোমার কাছে ফেরত চলে আসে, তুমি প্রতিষ্ঠানের মালিক বা তোমার একটা প্রতিষ্ঠান আছে, তো তুমি কিছু পণ্য বিক্রি করছো, সেই বিক্রিকৃত পণ্য কোনো কারণে ক্রেতা যদি তোমার কাছে ফেরত পাঠায়, তাহলে সেটার লেনদেনটা কি হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ধরো যদি প্রশ্নটা এমন থাকে যে তুমি করিমের নিকট পণ্য বিক্রি করছো, তো সেই করিমের নিকট থেকে বিক্রিত পণ্য ফেরত আসলো। কি পণ্য ফেরত আসলো? বিক্রিত পণ্য ফেরত আসলো। তার মানে তুমি করিমের কাছে আগে পণ্য কি করছো? বিক্রি করছো। তো বিক্রিত পণ্য যদি ফেরত আসে তাহলে সেটা বিক্রয় ফেরত হিসেবে লিপিবদ্ধ হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি জাবেদা লিখতে পারি, অর্থাৎ কি লিখতে পারি? যেহেতু বিক্রয় আগে তুমি পণ্যগুলো কি করছো? বিক্রি করছো। কার কাছে? করিমের কাছে। তখন কিন্তু তুমি জাবেদা লিখছিলা দেনাদার করিম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এখন সেই বিক্রয়কৃত পণ্যগুলো যেহেতু তোমার কাছে ফেরত আসছে, এবার কিন্তু তোমাকে লিখতে হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট। বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর কার কাছ থেকে পণ্য ফেরত আসছে? করিমের কাছ থেকে। করিম হলো দেনাদার, কারণ বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়, বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। তাহলে তোমাকে লিখতে হবে যে দেনাদার, ব্র্যাকেটে লিখে দিবা করিম হিসাব ক্রেডিট। দেনাদার বা করিম হিসাব ক্রেডিট। তাহলে দেনাদারের কাছ থেকে যদি পণ্য ফেরত আসে, তাহলে আমরা সেটা বিক্রয় ফেরত হিসাবে লিপিবদ্ধ করব। বিক্রয় ফেরত হিসাবে আমরা লিপিবদ্ধ করব। বিক্রয় ফেরত ডেবিট হবে। বিক্রয়ের বিপরীত বিক্রয় ক্রেডিট হলে বিক্রয় ফেরত ডেবিট হবে। এটা তো গেল বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তাহলে আমরা এটা লিখব। যদি এরকম হয় যে নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, তুমি কিন্তু আগে পণ্যগুলো নগদে বিক্রয় করছিলা, তখন জাবেদা কি লিখছিলা? তখন জাবেদা লেখছো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন সেই নগদে বিক্রয়কৃত পণ্যগুলো যদি আবার তোমার কাছে ফেরত আসে, তাহলে বিক্রয় ফেরত ডেবিট হবে আর নগদান হিসাবটা ক্রেডিট হয়ে যাবে। লিখবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর কি? যেহেতু নগদে পণ্য বিক্রয়কৃত ফেরত আসলো, এবার নগদান হিসাবটা কমে যাবে। আগের বার নগদান হিসাব বাড়িয়েছিল, নগদান হিসাব ক্রেডিট। তাহলে
আমরা যখন নগদে পণ্য বিক্রয় করছি তখন জাবেদা লিখছিলাম নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন সেই নগদে বিক্রয়কৃত পণ্যগুলো আবার তোমার কাছে ফেরত আসছে, তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, নগদান হিসাবটা ক্রেডিট। এই হলো আমাদের বিক্রয় সংক্রান্ত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন। আবার আমরা অঙ্ক করতে গেলে আরো অনেক ধরনের লেনদেন পাবো। আপাতত মৌলিক যে লেনদেনগুলো আসে পরীক্ষায় সেগুলো আমরা আলোচনা করলাম। তোমরা এগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের খাতায় নোট ডাউন করে নিবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং পড়াশোনার সাথেই থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।